নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানেই সুন্দর ও সুস্থ জীবনের সাথী। আজকে আমরা যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো, এই অনুষ্ঠান বিশেষ করে সেজে ওঠে মানুষের সৌন্দর্যতা নিয়ে। সব থেকে বড় কথা দেখুন, সৌন্দর্যতা সেই আগের মতো নেই যে আমি কিভাবে নিজেকে সুন্দর রাখবো, বরং সৌন্দর্যতা এখন অনেক বেশি গুরুত্ব রাখে সব ক্ষেত্রেই। আর তাই মানুষ সজাগ হয়েছেন, সচেতন হয়েছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষের কাছে অনেক কিছু অজানা রয়েছে, যে কারণে তারা তাদের সমস্যাগুলোকে নিয়ে চিন্তিত। তারা বেরিয়ে আসতে পারছেন না। অনেকে হয়তো জানেন, কেউ বা কিছুটা জানেন, কেউ বা অর্ধেকটা, কেউ বা পুরোটা জানেন না। আর সবকিছু বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান, কারণ আপনি বা আপনারা বর্তমানে যে ট্রিটমেন্ট পদ্ধতিগুলো রয়েছে তা সেই ট্রিটমেন্ট পদ্ধতির হাত ধরে কতখানি নিজেদেরকে সুন্দর করে তুলতে পারেন, ভালো রাখতে পারেন, সেই বিষয়ে আমরা কথা বলবো। এখানে যেমন ডিজিজ থাকে, তার সাথে সাথে থাকে নানা রকম ট্রিটমেন্টের কথাও। যেমন ধরুন, আপনার চুলে নানা রকম সমস্যা রয়েছে। চুলের সমস্যা হতে পারে হেয়ার ফল, হতে পারে ড্যান্ড্রফ, কিংবা হতে পারে স্ক্যাল্পে আপনার অনেক রকম ইচিং হচ্ছে, আপনি বুঝতে পারছেন না কারণ কি। অনেক কিছু অয়েনমেন্ট লাগিয়ে নিলেন, অনেক কিছু মেডিসিন খেয়ে নিলেন, তারপরেও দেখছেন সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। এই সমস্যাগুলো সমাধান কিভাবে পেতে পারেন, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। হেয়ার অ্যান্ড স্ক্যাল্পের বিভিন্ন রকম সমস্যা এবং সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি কি ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে, এই বিষয়ে আলোচনা করব। বর্তমান সময়ে সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে। একটা যদি বলি ল্যাক রয়েছে, সেটা হচ্ছে হয়তো আমরা সবটা ঠিকঠাক মতো জানি না। আর এই সময় আমরা সবসময় হেল্প নিয়ে থাকি ডার্মাটোলজিস্টের। আজকে অনুষ্ঠান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই যেটা বললাম, এই বিষয়ে যিনি আলোকপাত করবেন, যিনি জানাবেন, যার হাত ধরে আমরা জানবো যে ঠিক কি কি মডার্ন ট্রিটমেন্ট রয়েছে, যার মাধ্যমে হেয়ার ফল কিংবা দেখা যাচ্ছে হেয়ার রিগ্রোথ হচ্ছে না ঠিকঠাক, আর একটা সমস্যা স্ক্যাল্পের সমস্যা, এইরকম বিভিন্ন সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তার জন্য কি কি প্রপার ট্রিটমেন্ট রয়েছে, আর সে কারণে স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন রিনাউন্ড ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিশিয়ান ডক্টর শয়ন পাল। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আজকে আমরা যে বিষয়টা রেখেছি, এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্কিন নিয়ে আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়। মূলত হেয়ারের জন্য কি কি অত্যাধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি আছে, তার আগেই আসে এখন মানুষের বড় সমস্যা, প্রচুর হেয়ার ফল করে যাচ্ছে। মানুষ একেবারে ফ্রাস্ট্রেটেড, তারা বিভিন্ন কিছু ব্যবহার করেও দেখছেন রেজাল্ট পাচ্ছেন না। তারপরেও এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ কি করবেন জানবো, এবং হেয়ারটা রিগ্রোথ, কারণ হেয়ার ফল করতে করতে একটা বলনেস চলে আসে। হেয়ার ফলটা যদিও বা আটকানো গেল, বলনেস যে জায়গাটা হয়ে গেছে একেবারে, সেখানে আর চুল নতুন করে আসছে না। এটা একটা বড় সমস্যা। কি করবেন মানুষ, কি ট্রিটমেন্ট এমন আছে? সবার আগে আমাদের যেটা বোঝার দরকার যে হেয়ার ফল কেন হচ্ছে এবং হেয়ার ফলের বেসিক কারণগুলো কি কি। হেয়ার ফল হয় বেসিক্যালি দু রকম ইস্যুর জন্য। একটা হচ্ছে স্ক্যাল্প থেকে কোনো রকম ভাবে হেয়ার তৈরি হতে অসুবিধা হচ্ছে বা হেয়ারের গ্রোথের কোনো অসুবিধা হচ্ছে। নাম্বার 2 হচ্ছে যে লেংথে কোনো ইস্যু হচ্ছে, সেটার রাফনেস হচ্ছে বা সেটার কোয়ালিটি খারাপ হচ্ছে, যাতে আমাদের হেয়ারটা সহজে ছিঁড়ে যাচ্ছে। যেটা খুব কমনলি শুনে থাকবেন যে জল পরিবর্তন করার পরে বা যেখানে একটুখানি জলের কোয়ালিটিটা একটুখানি হার্ড ওয়াটার, একটুখানি জলে মিনারেল বেশি, সেখানে চুলের রাফনেস বেড়ে যায় এবং সেই সময় চুল আঁচড়াতে গিয়ে অনেক বেশি হেয়ার ফল হয়। তো সেটা হচ্ছে হেয়ার লেংথ রিলেটেড ইস্যু। আচ্ছা। আর স্ক্যাল্প রিলেটেড ইস্যু আবার দু রকমের হয়। একটা হচ্ছে ইনফ্লামেটরি বা ডিজিজ কন্ডিশন, কিছু কিছু থাকে। কিছু কিছু থাকে হচ্ছে খালি অ্যালোপেশিয়া, যেখানে ডিরেক্ট ইনফ্লামেশন কোনো কিছু থাকে না স্ক্যাল্প সারফেসে, কিন্তু হেয়ার ফলিকুলার একটা লস হয়। বাট কমন ইনফ্লামেটরি জিনিস যেটা খুব কমনলি বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায়, স্পেশালি আমাদের এই বঙ্গীয় মানে দেশ, যেটা আমরা বলতে পারি যে বঙ্গীয় যে অংশটা আমাদের কোস্টাল এরিয়াগুলো, বঙ্গীয় ছাড়াও আমাদের অন্যান্য কোস্টাল এরিয়া বলুন, চেন্নাই বলুন, ব্যাঙ্গালোর বলুন, বা বিশাখাপত্তনম বলুন, মুম্বাই বলুন, এই সমস্ত জায়গাতে এই সমস্যাটা মোটামুটি একটা হয়, সেটা হচ্ছে খুশকি বা ড্যান্ড্রাফ। এবার এই ড্যান্ড্রাফে হওয়ার কারণটা হচ্ছে কিছুটা ইন্ডিয়ান ডায়েট, এবং আজকের দিনে কিছুটা ড্যান্ড্রাফ আগের থেকে অনেক বেশি হচ্ছে। এখন যেমন দেখবেন প্রায় ঘরে ঘরে ড্যান্ড্রাফ, যেটা আগে এতটাও হতো না। সেটা হচ্ছে কিছুটা কিন্তু মেটাবলিক ইস্যু। ইন জেনারেল আমাদের যে মেটাবলিক কন্ডিশনটা ডিটোরিয়েট করছে।
আর আরেকটা জিনিস যেটা ড্যান্ড্রফের মতো, সেটাও আজকাল খুব কমনলি দেখা যাচ্ছে, আগের থেকে অন্তত অনেক কমন, কারণ সেটাও মেটাবলিক সিনড্রোমের সঙ্গে বা মেটাবলিক ইস্যুর সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে স্ক্যাল্প সোরিয়াসিস। আচ্ছা। এই স্ক্যাল্প সোরিয়াসিসের ক্ষেত্রে ডেঞ্জারাস ব্যাপার যেটা হচ্ছে, বেশিরভাগ মানুষ এটাকে ড্যান্ড্রফ বলে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে ট্রিট করেন, তাতে উল্টে তো ঠিক হয় না, উল্টে সমস্যাটা আরো বাড়তে পারে, এবং সেই রিলেটেড যে স্ক্যাল্প ইরিটেশন বলুন, সেই জন্য যে হেয়ার ফল বলুন, সেটা আরো বাড়তে পারে। তো সেইটার ব্যাপারে আমরা পরে আসছি, স্ক্যাল্প ডিজিজ যেগুলো। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ফলিকুলার ইস্যু। ফলিকুলার ইস্যু সবচেয়ে কমন হচ্ছে প্যাটার্ন হেয়ার লস, আমরা যেটা বলি মেল প্যাটার্ন বা ফিমেল প্যাটার্ন। ইউজুয়ালি একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকবে, যে বাড়িতে বাবা হোক, মায়ের হোক, অথবা অ্যাটলিস্ট কোনো মামাদের হোক, কাকাদের হোক, কোথাও না কোথাও একটা আর্লি বাল্ডিং এর একটা হিস্ট্রি থাকবে, মানে ফ্রম দেয়ার 20s or early 30s, এবং প্রত্যেকটা জেনারেশনে মনে রাখবেন এটা কয়েক বছর করে এগিয়ে যায়। আচ্ছা। মানে আজকে যদি একজন মেয়ের মায়ের 30-31 বছর বয়স থেকে হেয়ার ফল বেশি হওয়া শুরু হয়, পরের জেনারেশনে সেটা হয়তো 25-26 বছর বয়স থেকেই শুরু হয়ে যেতে পারে। এটা ছাড়া ভারতের জন্য স্পেশালি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেলোজেন ইফ্লুভিয়ান। টেলোজেন ইফ্লুভিয়ানের মধ্যে একটা অ্যাকিউট, যেটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার হয় না পেশেন্টদের, কারণ সেটা 3 থেকে 4 মাস, ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে নিচে কন্ট্রোল হয়ে যায়। সেটা হচ্ছে প্রেগনেন্সির পরে হোক, কোনো বড় শরীর খারাপের পরে হোক, কোনো সার্জারির পরে হোক, ইউজুয়ালি তারপরে হয়। এবার এটার ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কেন করি, এই 6 মাসের পিরিয়ডটা বা 3 মাসের পিরিয়ডটা যাতে একটুখানি কাটশট হয়ে যায়, কারণ অবশ্যই যত চুল ঝরবে সবই ফিরে আসবে, সেই চুল ঝরার পরে বেশ কিছুদিন মাথাটা খালি থাকবে। একদম। তো ওই গ্যাপটা যাতে অতটাও মাথা খালি না হয়, এবং যাতে চুল একটুখানি কম ঝরে, তাড়াতাড়ি রিগ্রোথ প্রসেসটা শুরু হয়, সেটার জন্যই ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু এটা যদি ট্রিটমেন্ট নাও করা হয়, ইভেনচুয়ালি চুল পড়া বন্ধ হয়ে যায় এবং আবার ধীরে ধীরে রিগ্রোথ আসতে থাকে। দ্বিতীয় যেটা মানে আরেকটা ফর্ম, সেটা হচ্ছে ক্রনিক টেলোজেন ইফ্লুভিয়াম, যেটা থাইরয়েডের পেশেন্টদের হয়, যাদের রক্তে হিমোগ্লোবিন কম থাকে, অ্যানিমিয়ার পেশেন্টদের হয়। তারপরে হচ্ছে যাদের অন্যান্য মেটাবলিক ইস্যু থাকে, যেরকম ভিটামিন ডি, ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি, কর্টিসল হরমোনের ইস্যু, এবং স্পেশালি হচ্ছে একটা খুব কমনলি হচ্ছে PCOS রিলেটেড হেয়ার ফল, যেটা LH, FSH, প্রোল্যাকটিন, সেক্স হরমোনের ইস্যুর জন্য আমাদের হেয়ার গ্রোথ যেভাবে ইম্প্যাক্টেড হয়। এই দুখানা মেন ফর্ম, এবং তাছাড়াও আরো কিছু ডিজিজ আছে যেগুলো আপনারা শুনে থাকবেন, যেরকম টাক পোকা, যেখানে ছোপ ছোপ করে হেয়ার ফল হয়, সেগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা একটুখানি আলাদা। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে হেয়ার ফল কেন হয়। মোটামুটি 3 রকমের, একটা হচ্ছে ক্রনিক বা জেনেটিক লিঙ্কড, একটা হচ্ছে কোনো রকম অসুস্থতা লিঙ্ক, যেটা শরীরের ভেতরের কোনো ইস্যু বা কোনো ডেফিসিয়েন্সি, 3 নম্বর হচ্ছে স্ক্যাল্প বা হেয়ারের কোনো ডিজিজ। আচ্ছা। তো এই জন্যই এক্স্যাক্টলি দেয়ার ইজ নো জেনেরিক ট্রিটমেন্ট অফ হেয়ার ফল। এই যে বিভিন্ন রকম আজকাল মানে ওয়েবসাইট আসছে, বিভিন্ন রকম ফর্মুলেশন আসছে, বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম কিছু সলিউশন নিয়ে আসছে, যেটা ইনফ্যাক্ট লোকে বলছে যে সায়েন্স ব্যাগের মধ্যে তো মিনক্সিডিল আছে, মিনক্সিডিল তো ডাক্তাররাই ইউজ করেন হেয়ার ফলের জন্য, কিন্তু এগেন মিনক্সিডিল সব ধরনের হেয়ার ফলের জন্য নয়। এই যে আপনি বলছেন টাইপ অফ হেয়ার ফল, একদম প্রত্যেকটা কারণ আলাদা, একদম ট্রিটমেন্ট হিসেবেও তো আলাদা হওয়াই উচিত। ভীষণই আলাদা, মানে ভীষণই আলাদা, মানে এতটা আলাদা যেটা সাধারণ মানুষ একটা জায়গাতে গ্র্যাসপই করতে পারবেন না। কিছু কিছু জায়গাতে মিনক্সিডিল আমরা দিই না, আবার কিছু কিছু জায়গাতে মিনক্সিডিল ছাড়া ট্রিটমেন্ট প্রোটোকল ভাবাই যায় না। কিছু কিছু জায়গাতে স্পেসিফিক একটা করে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যদি ডায়াগনোজড হয়, সেটা যতক্ষণ না অবধি ট্রিট হবে কিছুতেই হেয়ার ফল ঠিক হবে না, অথবা যদি কোনো হরমোনাল ইস্যু হয় সেটা ম্যানেজ না হওয়া অবধি হেয়ার ফল ঠিক হবে না, সে আপনি যাই করে ফেলুন। তাই জন্য দেয়ার ইজ নো ফিক্সড ফর্মুলা। আপনি যেটা বলেন না কি করা যাবে, কি করা যাবে পুরোটা ডিপেন্ড করবে কি ডায়াগনোসিস তার উপরে। স্ক্যাল্প ইস্যু না হেয়ার ইস্যু না বোথ ইস্যু, না স্ক্যাল্প হেয়ার দুটোর একটা কোনো ইস্যুও নয়, হেয়ার ফলিকুলের কোনো রকম কোনো ডিজিজ বা অটো ইমিউন, অনেক রকম অটো ইমিউন ডিজিজ থাকে, যেরকম লাইকেন প্ল্যানোপাইলারিস, তারপর হচ্ছে DLE, সেগুলোর জন্য হেয়ার ফল, সেগুলো স্কারিং অ্যালোপেশিয়া। সেগুলোর ক্ষেত্রে মানে খুব আনফর্চুনেটলি আমার কাছে এরকম বহু পেশেন্ট আসেন যারা স্কারিং অ্যালোপেশিয়া নিয়ে গেছেন, হয়তো কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টের কাছে যাননি, সেখানে গিয়ে বিভিন্ন রকমের PRP, এক্সোসোম গ্রোথ ফ্যাক্টর, বিভিন্ন রকমের ইনজেকশন,
1 বছর ওষুধ চলে সেটা নিয়ে এসছেন, এবং সেই সময় মানে হয়তো সেই ইনিশিয়াল স্টেজে যদি যেতেন একজন ডার্মাটোলজিস্টের কাছে, এর মধ্যে একটা কিছুও তিনি দিতেন না, তিনি হয়তো সোজা অটো ইমিউন ডিজিজের যে ট্রিটমেন্ট প্রোটোকল থাকে সেই লাইনের ট্রিটমেন্ট দিতেন। তাতে যা গেছে সেটা হয়তো খুব একটা ফিরে আসা সম্ভব নয়, কিন্তু যেগুলো তখন অব্দি যায়নি সেগুলোকে বাঁচানো যেত। ঠিক। মানে এরকম অনেক পেশেন্টই আমাদের কাছে আসেন যখন আমরা পরিষ্কার বলেই দিই যে দেখুন এখনো সত্যি কিছু করা সম্ভব না, মানে আমি আপনাকে কোনো মেডিসিন দেবো না কারণ এখন কোনো মেডিসিন দিয়ে কোনো লাভ নেই, কোনো ট্রিটমেন্টও করবো না কারণ এখন কোনো ট্রিটমেন্ট করে লাভ নেই। তো ইনিশিয়াল স্টেজে যখনই সমস্যাটা শুরু হচ্ছে, এই বিভিন্ন রকমের তেল বলুন, তারপরে বিভিন্ন রকমের অনলাইন ওয়েবসাইটে দেখলেন, বা বিভিন্ন রকমের আপনার বন্ধুরা বলছে এই লাগাও ওই লাগাও, এটা বেটে লাগাও, ওটার তেল লাগাও, এই ডিমের কুসুম মালিশ করো, সেইগুলোর মধ্যে না ঢুকে যদি ডিরেক্টলি একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টকে দেখান, আপনার হেয়ার ফল থামার এবং হেয়ার রিগ্রোথ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আচ্ছা, এই যে বলছেন ডায়াগনোসিস মোস্ট ইম্পর্টেন্ট, একদম। ডায়াগনোসিসের জন্য বেসিক্যালি কি মানে কিভাবে ডায়াগনোসিস, কি ডায়াগনোসিস দিয়ে থাকেন আপনারা? একটা প্রথমে তো ডেফিনেটলি ক্লিনিক্যাল হিস্ট্রি আর এক্সামিনেশন, যেটা আমাদের সবচেয়ে বড় স্তম্ভ, এবং তার উপরে ডিপেন্ড করে যে নেক্সট স্টেজ কি হবে। যদি আমাদের মনে হয় যে অটো ইমিউন কোনো ডিজিজের মতো প্যাটার্ন নেই, এবং আজকাল ক্লিনিক্যাল এক্সামিনেশন কিন্তু আমরা ট্রাইকোস্কোপ ইউজ করে করি, স্পেশালি হেয়ারের সমস্ত কেসে যেখানে ফলিকুলার ক্যারেক্টারিস্টিক, মানে বেসিক্যালি কাইন্ড অফ হ্যান্ডহেল্ড মাইক্রোস্কোপ, যেটা দিয়ে আমরা ডিরেক্টলি মানে স্ক্যাল্পে স্কিন এবং হেয়ার ফলিকলটাকে মাল্টিপল ম্যাগনিফিকেশনে আমরা দেখতে পারি, 10 to 30x ম্যাগনিফিকেশনে আমরা দেখতে পারি, এবং সেটা দেখে আমাদের একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, সেটার বেসিসে সেটাকে কনফার্ম করার জন্য বা অন্যান্য কিছু জিনিস রুল আউট করার জন্য কিছু কিছু ক্ষেত্রে খালি ব্লাড টেস্ট কিছু করালেই হয়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইভেন স্ক্যাল্পে স্কিনের স্যাম্পেলও নিতে লাগে। আচ্ছা। এবং সেই স্যাম্পেলেরও অ্যাসেসমেন্ট করে, এবং দরকার মতো যদি ব্লাড টেস্ট তার সাথে করতে লাগে সেটা করে ডায়াগনোসিসটা সবার আগে এস্টাবলিশ করা। না, আমাদের কাছে যে পেশেন্ট আসেন তাদেরকে আমি প্রথম কথা বলি, 2-1টা জিনিস দিচ্ছি, শুরু করুন আপাতত, তার সঙ্গে এই টেস্ট গুলো করিয়ে আনুন। আচ্ছা, ডায়াগনোসিসটা আমরা কনফার্ম ভাবে এস্টাবলিশ করি, তারপরে বাকি জিনিসগুলো দেব। আচ্ছা, এই যে প্রবলেমের তো বিভিন্ন রকম প্রবলেম বলছেন আপনি, সব ধরনের প্রবলেম, যা কিছু প্রবলেম নিয়ে আসুক, মানুষের এক্সপেকটেশন একটাই থাকে যে আমার সমস্যাটা হয়েছে সুতরাং আমার সমাধান চাই। সেটা যাই হোক, হেয়ার ফল হতে পারে বা অন্যান্য যা কিছু ইচিং প্রবলেম থাকতে পারে, ড্যান্ড্রাফের প্রবলেম থাকতে পারে, বলনেস থাকতে পারে, এই যে কাইন্ড অফ প্রবলেম রয়েছে, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম রয়েছে, সব ক্ষেত্রেই কি একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন মানুষ? সেই ট্রিটমেন্ট এখনকার সময় দাঁড়িয়ে কি রয়েছে? বেশিরভাগ জিনিসের ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট পেতে পারে, বাট এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটারটা ইজ এগেন টাইম আর রাইট কাইন্ড অফ ট্রিটমেন্ট। কারণ আজকের ট্রিটমেন্ট সত্যি কথা বলতে কি, মানে প্রত্যেক বছর কেন, মানে প্রত্যেক 3 থেকে 4 মাসে এক একটা কনসেপ্ট হয় চেঞ্জ হচ্ছে, নয়তো এক একটা নতুন এজেন্ট আসছে। হয় সেই এজেন্ট অনেক বেশি এফেক্টিভ, নয়তো তার সাইড এফেক্ট আগের এজেন্টের থেকে অনেক কম। এজেন্ট মানে মেডিসিনের কথা বলছি, মেডিসিন বলুন, সেটা লাগানোর বলুন, কোনো কিছু বা খাওয়ার বলুন, হয় সাইড এফেক্ট কম, নয়তো আগের থেকে এফেক্ট অনেক বেশি। নাম্বার 2 হচ্ছে চেঞ্জ অফ দ্য কনসেপ্ট, যেটা আমাদের 6 মাস বা 1 বছরে এক একটা মেজর কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, যেখানে আমরা যে জিনিসগুলোকে আগে ইনফ্ল্যামেটরি কন্ডিশন ভাবতাম না বলে কোনো অ্যান্টি ইনফ্ল্যামেটরি দিতাম না, হয়তো নতুন রিসার্চে প্রমাণিত হয়েছে এটাও একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, তো শুরুর দিকে হয়তো 10-15 দিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি দেওয়া উচিত। এগেন এই প্রত্যেকটা জিনিসে যেটা করছে, আগে যতটা ভালো ট্রিটমেন্ট হতে পারতো তার থেকে আজকে বেটার ট্রিটমেন্ট দিচ্ছে। তাই জন্য আমি খালি এটা বলি না যে কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট যারা রেগুলারলি এই পড়াশোনার মধ্যে বা কনফারেন্সের মধ্যে যাচ্ছেন, তারা শুনছেন এবং আপডেটেড থাকছেন। কারণ আজকে থেকে যে কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট 10 বছর আগে পাশ করেও বেরিয়েছেন এবং তারপরে যথেষ্ট আপডেটেড নেই, তার থেকে একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট যিনি 1 বছর আগে পাশ করে বেরিয়েছেন কিন্তু যথেষ্ট আপডেট আছেন, কারণ তিনি সদ্য পড়ে বেরিয়েছেন, অনেক কেসে অনেক স্কিনের ডিজিজ বলুন বা হেয়ারের ডিজিজ বলুন, তারা হয়তো অনেক বেটার ট্রিট করলেও করতে পারেন। একদিকে যেমন আছে এক্সপিরিয়েন্স, একদিকে সেরকম আছে আপডেটেড নলেজ। এবার কোনো ক্ষেত্রে অবশ্যই এক্সপিরিয়েন্সটা ভীষণই ইম্পর্টেন্ট, কোনো ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট, কিন্তু
আজকের দিনে সমস্ত মেডিকেল ব্রাঞ্চের মতো, খালি ডার্মাটোলজিস্ট বলে নয়, যে এমন র্যাপিডলি সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে এবং এমন র্যাপিডলি সমস্ত ট্রিটমেন্ট আসছে যে ট্রিটমেন্টগুলো ড্রাস্টিক্যালি ডিফারেন্ট আগের থেকে। ফলে আগের সেই অ্যাসেসমেন্টের স্টাইল বলুন বা ট্রিটমেন্টের স্টাইল, সেগুলোর কোনোটাই কিন্তু এতটা এফেক্টিভ হচ্ছে না। আচ্ছা, যেরকম আমি স্কাল্প সোরিয়াসিসের ব্যাপারে একটু আগে আমরা সোরিয়াসিসের আলোচনা করছিলাম। সোরিয়াসিস বলতে লোকে বোঝে হচ্ছে আমাকে প্রতিদিন মলম লাগিয়ে যেতে হবে, প্রতি সপ্তাহে বা প্রতিদিনে একটা করে ওষুধ খেতে হবে, সারা জীবনের জন্য আমার সেটা রুটিন। এখন সোরিয়াসিসের এমন ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, ইনিশিয়াল 2-1 মাসের পর থেকে প্রতি 2 বা 3 মাসে আপনি একটা করে ইনজেকশন নেবেন, ইনসুলিনের ইনজেকশনের মতো স্কিনের নিচে, এবং আপনার সোরিয়াসিস আছে আপনি ভুলে যাবেন। আচ্ছা, মানে এরকম ধরনের বায়োলজিক এজেন্টস চলে এসছে। মানে সঠিক জায়গাটা শুধু মানুষকে খুঁজে নিতে হবে। একদম সঠিক জায়গা, এবং সবচেয়ে বড় কথা ঠিক ডায়াগনোসিস, ঠিক প্রোটোকল। এই যে এক্সোজোম এবং পিআরপি, এগুলো যে ইউজ করা হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে, সাধারণত কোন ধরনের, এই যে বিভিন্ন রকম প্রবলেমের কথা বললেন, কাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় না অথচ মানুষ করছেন কারণ তাদের ল্যাক অফ নলেজ? একদম। এক্সোজোম বা পিআরপি এইগুলোর বেসিক্যালি কাইন্ড অফ, আমরা এখন বলছি দিস আর ট্রান্সপ্ল্যান্ট ইকুইভ্যালেন্স বা ট্রান্সপ্ল্যান্ট ইভেন রিপ্লেসমেন্টস ইন সাম কেসেস। আগে আমাদের যেটা হতো, ওষুধপত্র লাগানো খাওয়ার হলো, তারপরে সোজা সেইটাতে কিরকম কি রেসপন্ড করলো বা না করলো, তারপরে সোজা চলে যেতাম ট্রান্সপ্ল্যান্টে। মাঝখানে আর কিছু ছিল না। দ্যাট ওয়াজ স্টেপ 1, ট্রান্সপ্ল্যান্ট, স্টেপ 2, ফিনিশড। এখন তার মাঝখানে সিঁড়ির অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে পিআরপি বা জিএফসি, তারপরের ধাপ হচ্ছে তার থেকে একটু বেটার এক্সোজিনাস গ্রোথ ফ্যাক্টর, এবং লেটেস্ট সবচেয়ে ধাপ এখন অব্দি হচ্ছে এক্সোজোমস। আরেকটা ধাপ এরপরে যেটা আসছে সেটা হচ্ছে স্টেম সেল ট্রিটমেন্ট, এবং স্টেম সেল ট্রিটমেন্ট আসার পরে আমরা এক্সপেক্ট করছি যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা প্রায় অ্যাবলিশড হয়ে যাবে। কারণ মানে বেসিক্যালি এক্সোজোমটা ইজ কাইন্ড অফ লাইক এ স্টেম সেল ট্রিটমেন্টই, কিন্তু এখানে বাইরে থেকে আমরা স্টেম সেল ইমপ্ল্যান্ট না করে আমার অলরেডি এক্সিস্টিং যে স্টেম সেল আছে, যেটা প্রত্যেকটা হেয়ার ফলিকুলে অনেক বয়স অব্দি থাকে, সেইগুলোকে কাইন্ড অফ স্টিমুলেট করা উইথ মেসেনকাইমাল স্টেম সেল ডিরাইভড এক্সোজোমস, যাতে সেই স্টিমুলেটেড স্টেম সেলস নতুন ফলিকেল তৈরি করে, অথবা যদি নতুন ফলিকেল নাও তৈরি করে, যে ফলিকুলটা ছোট হয়ে গেছে, যে ফলিকুলটা মিনিয়েচারাইজ হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না বলে ফিলিং অফ বা অ্যাপিয়ারেন্স অফ বার্ডনেসটা আসছে, সেটাকে ঠিক করা এবং সেটাকে ম্যাচিওর নর্মাল চুলে পরিণত করা, তাতে হেল্প করছে। এটার আগের স্টেজটা এগেন এক্সোজেনাস গ্রোথ ফ্যাক্টর। এখন যেমন পিআরপি জিএফসি আমরা সেই পেশেন্টের জন্য রিজার্ভ রাখি যারা মানে যাদের অবশ্যই মেডিসিনে কাজ করছে না, কিন্তু তারা কোনো কারণে এক্সোজেনাস গ্রোথ ফ্যাক্টর বা এক্সোজোমটা অ্যাফোর্ড করে উঠতে নেহাত পাচ্ছেন না। তো পিআরপি জিএফসির ক্ষেত্রে প্রিন্সিপালটা একই, গ্রোথ ফ্যাক্টরকে ডিরেক্টলি আমাদের যে ফলিকলস থাকে, যেগুলো মিনিয়েচারাইজ ফলিকল, তার গোড়ায় গোড়ায় ইনজেক্ট করা, এবং সেটা করে, এবং ইনজেক্ট বলতে ভাববেন না এত মোটা সুজি দিয়ে ইনজেক্ট করা, ওগুলোর স্পেশাল টেকনিক্স আছে যেগুলো লাইক মিনিমাল টু নো পেন টেকনিক্স। তো সেটার মধ্যে দিয়ে যেটা হয়, চুলের গোড়ায় গোড়ায় সেই গ্রোথ ফ্যাক্টর গুলো কাজ করে আপনার মিনিয়েচারাইজড হেয়ারকে আবার ম্যাচিওর্ড হেয়ার বা টার্মিনাল হেয়ারে পরিণত করবে। তো এই জায়গাতেই এক্সোজোম আর পিআরপি বলুন বা এক্সোজেনাস গ্রোথ ফ্যাক্টর বলুন, তার রোল। এবং আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে কোন জায়গাতে এটা হবে না, যেখানে আমাদের কমপ্লিটলি ফলিক্যালি ডিস্ট্রয়েড হয়ে গেছে বা কমপ্লিট অ্যাট্রফি হয়ে গেছে, আমাদের পোর্সই বন্ধ হয়ে গেছে। দুটো জায়গাতে হবে না। একটা হচ্ছে যে যেখানে বহুদিন ধরে হেয়ার ফল হচ্ছে এবং হেয়ার লাইন অনেকটাই পেছনে চলে গেছে, এবং সেই জায়গাতে থিনড আউট হেয়ারও নেই, একদমই প্রায় ফ্ল্যাট হয়ে গেছে। এবং সেই জন্য এগেন ট্রাইকোস্কোপি আমি আপনাকে যেটা বললাম আমরা ইউজ করি, সেইখানে ট্রাইকোস্কোপিরও রোল আছে, যে আমরা দেখি যে পোর্স ওপেন আছে না পোর্স ওপেন নেই, আমাদের ফলিকেলের ওখানে রেজুভিনেশন ক্যাপাসিটি কতটা আছে। ইন দ্যাট কেস আমি পেশেন্টকে বলি আপাতত আপনারা গ্রোথ ফ্যাক্টর দিয়ে শুরু করুন, কিন্তু সামনের ওই জায়গাটাতে কিন্তু গ্রোথ এক্সপেক্ট করবেন না। আগে যেখান থেকে আমরা আপনার ফলিকেল নেব, পেছনের যে এরিয়াটা সেই জায়গাটা এবং সেন্ট্রাল এরিয়া কিছুটা আমরা চেষ্টা করি সেখানে যতটা সম্ভব আমাদের ডেন্সিটি আনা সম্ভব হয় এবং ফলিকেল কোয়ালিটি যতটা বেটার করা সম্ভব হয়, এবং তারপরে 3 মাস বা 6 মাস পরে আমরা ট্রান্সপ্ল্যান্টে কিন্তু ঢুকতে হবে। এবং এগেন এই ব্যাপারে আরেকটা ব্যাপার যেটা এখনো অব্দি
ইন্ডিয়াতে যে টেন্ডেন্সিটা আছে সেটা হচ্ছে যে ট্রান্সপ্লান্টেশন একদম শুরুতেই নিয়ে ট্রান্সপ্লান্ট করে দেওয়া। কিন্তু যে জায়গাগুলোতে ট্রান্সপ্লান্ট সবচেয়ে ফেমাস, আপনি শুনে থাকবেন যে টার্কি হোক বা আমাদের ইসরায়েল হোক, এই জায়গাগুলোতে যেখানে আমাদের ট্রান্সপ্লান্ট ফেমাস, সেখান থেকে যখন ট্রান্সপ্লান্ট সার্জনরা আসেন তারা কিন্তু শুরুতেই ট্রান্সপ্লান্ট করার কথা বলেন না। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে তারা বলেন 3 বা 6 মাসের রিগ্রোথ থেরাপির পরে ট্রান্সপ্লান্টে ঢুকতে, কারণ তাতে দুটো সুবিধা হয়। একটা হচ্ছে যে জায়গাতে ন্যাচারাল রিগ্রোথটা পসিবল রিগ্রোথ থেরাপি গুলো দিয়ে, সেই জায়গায় কভারেজ হয়ে যায় উইদাউট ট্রান্সপ্লান্ট, তো নাম্বার অফ টোটাল ফলিকুল ট্রান্সপ্লান্টেড কম হয়। সেটার বেনিফিটটাতে আমি আসছি। তো যত কম সংখ্যায় আমি ট্রান্সপ্লান্ট করব, তত বেশিবার দরকার হলে আমি পরবর্তীকালে ট্রান্সপ্লান্ট করতে পারবো। আচ্ছা, মানে কারণ ট্রান্সপ্লান্টেড হেয়ারেরও একটা আয়ু আছে, এমন নয় যে এটা করে দিলাম সেটা আমার 90 বছর বয়স অব্দি চলবে। মানে 30 বছর বয়সে যদি ট্রান্সপ্লান্ট করেন, সেটা হয়তো আপনার 40-45 বছর অব্দি লাস্ট করবে। আচ্ছা, এবং সেই 40-45 বছর পরে যখন রিট্রান্সপ্লান্ট করবেন, আপনি শুরুতেই যদি 4500 ফলিকল ট্রান্সপ্লান্ট করে দেন, তারপর ফলিকল আনবেন কোথা থেকে? তো আমার যদি এখন আপনার যখন রিগ্রোথের বয়স আছে, রিগ্রোথ থেরাপি করে আমি একটা ভালো ডেন্সিটি এই অবধি এনে ফেললাম, সামনে আমার 1-1.5 ফলিকল থাকলো, তো সেই 1-1.5 ফলিকল নেওয়ার পরেও যখন 40-45 বছর বয়সে আপনি ডিসাইড করবেন আমি আরেকবার ট্রান্সপ্লান্ট করাবো, তখন আমার ট্রান্সপ্লান্ট নেওয়ার মতো যথেষ্ট ফলিকলস থাকবে। মানে পুরো বিষয়টাই খুব ভালো করে ভাবনা চিন্তা করে, একদম মানে পুরো প্রোটোকলই চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। মানে এখনো অবধি মানে এটাই মানে আমি দেখছি আশেপাশে, যদিও আমি নিজেও ট্রান্সপ্লান্ট করি, কিন্তু আমি এই প্রোটোকলটা ফলো করে চলি যে রিগ্রোথ থেরাপিতে যতটা সম্ভব পেশেন্টকে আগে ন্যাচারাল গ্রোথ পোটেনশিয়ালটা এক্সপ্লোর করা। তাতে আরো একটা সুবিধা হয়, যেখানে ধরুন আমি ট্রান্সপ্লান্ট এরিয়া নেব, সেখানেও তো পেশেন্ট ওষুধ অ্যাপ্লাই করছে এবং আমরা ইনজেক্টেবলস রিগ্রোথ থেরাপি গুলো দিচ্ছি। তো যে ফলিকল গুলো আমি নেব ট্রান্সপ্লান্টের জন্য, দে আর অলসো মাচ মোর হেলদিয়ার দেন ইনিশিয়ালি পেশেন্ট যে অবস্থায় আমার কাছে এসেছিল। তো টোটাল ট্রান্সপ্লান্ট সাকসেস রেটও অনেক হায়ার। মানে খালি ট্রান্সপ্লান্ট মানে কম লাগছে ফলিকল বলে না, যে কটা ফলিকল লাগছে তাদের সার্ভাইভাল চান্স অনেক বেটার হয়ে যাচ্ছে। মানুষ এখন এক্সপেক্ট করতেই পারেন যে একটা বেটার রেজাল্ট পাবেন তারা তাদের পছন্দ মতো। তার জন্য অবশ্যই রয়েছে ডার্মাটোলজিস্টরা, অ্যাস্থেটিশিয়ানসরা। দেখুন টিভি স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে ফোন করুন, ফোন করে বুকিংটা করে নিন। কারণ সঠিক জায়গা, সঠিক ট্রিটমেন্ট, যেটা আমরা সবসময় চেয়ে থাকি, অনেক সময় পাই না। আর সঠিক জায়গা না পেলে আমরা কিন্তু যতই ট্রিটমেন্ট নিই আমাদের পছন্দ মতো রেজাল্ট পাই না। অনেক সময় সিচুয়েশনটা বিগড়েও যায়, অর্থাৎ ভালো একটা রেজাল্টের জন্য গেলেন, হয়তো কোনো কারণে সেটা পেলেন না, পরবর্তী সময় সমস্যা তৈরি হলো। এই কারণেই বোধহয় আমরা একটা বিশ্বস্ত জায়গা খুঁজি। আর সেক্ষেত্রে অবশ্যই বলবো ডক্টর প্লাস। হেল্পলাইন নাম্বারে রয়েছে, দেখুন সেই কন্ট্যাক্ট নাম্বার, দেরি না করে ফোন করুন বুকিং এর জন্য। আচ্ছা ডক্টর, আর একটা বেসিক্যালি একটা খুব কমন বিষয়, স্ক্যাল্পে পেইন থাকে অনেক সময়, দেখা যায় ভীষণ পেইন, এটার কারণ কি? কেন হয় পেইনটা? স্ক্যাল্পে পেইনের সিচুয়েশনটাকে আমরা ইউজুয়ালি ক্লিনিক্যালি বলে থাকি ট্রাইকোডাইনিয়া। আচ্ছা, তো এটা হওয়ার বিভিন্ন রকম কারণ থাকতে পারে। এক হচ্ছে কিছু কিছু স্ক্যাল্প ডিজিজ, যেগুলো আমি আপনাকে বললাম, যেরকম কিছু কিছু অটো ইমিউন ডিজিজ অ্যান্ড অল, যেটার থেকে ইভেন পার্মানেন্ট হেয়ার লস বা স্কারিং অ্যালোপেশিয়া হতে পারে, যেটা কোনো ওষুধের রেসপন্ড করে না। ওষুধ বলুন, রিগ্রোথ থেরাপি বলুন, কোনো কিছুতে রেসপন্ড করে না, কারণ ফলিক্যালি লস হয়ে যায়। তো সেই ধরনের জিনিসগুলোতে অনেক সময় ট্রাইকোডাইনিয়া অ্যাসোসিয়েটেড থাকে। তাছাড়াও স্ট্রেস বা মেন্টাল ডুরেস, এইগুলো ট্রাইকোডাইনিয়ার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকা খুব কমন। ইনফ্যাক্ট এগুলোর সঙ্গে যখন ট্রাইকোডাইনিয়া অ্যাসোসিয়েটেড থাকে, তখন ট্রাইকোটিলোম্যানিয়া বলে একটা কন্ডিশন হতে পারে, যেখানে মাথার ওই পেনটা রিলিফ করার জন্য পেশেন্ট হেয়ারটাকে পুল করেন, পুল করতে করতে বিভিন্ন জায়গায় চুল ছিঁড়ে ফেলেন। তো সেই কন্ডিশনটাকে বলে ট্রাইকোটিলোম্যানিয়া। তো আমরা যখন পেশেন্টকে দেখি খাপচা অনেক জায়গাতে হেয়ার লস আছে, পেশেন্ট অনেক সময় হেয়ার লস নিয়ে আমাদের কাছে আসেন, যে হেয়ার ফল হচ্ছে ডাক্তারবাবু এরকম ভাবে। তো সেইটা আমরা দেখি যে হেয়ার বিভিন্ন লেংথে ব্রেক করে আছে, বা সেখানে অনেক সময় ছোট ছোট ব্লিডিং স্পটও দেখা যায়। তো এই ট্রাইকোটিলোম্যানিয়া হতে পারে। ইন জেনারেল ট্রাইকোডাইনিয়ার কারণটা হচ্ছে খুবই ভার্সেটাইল। যদি ট্রাইকোডাইনিয়া হয়, দ্যাটস এ সিরিয়াস কন্ডিশন, এবং আপনার যত তাড়াতাড়ি সম্ভব
ডাক্তারবাবুকে দেখানো উচিত, কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট একজন। কোনো রকমের তেল মালিশ করলাম, এটা করলাম, ওটা করলাম করে হবে না। আর হেয়ার রিগ্রোথের ব্যাপারে যখন আলোচনা করছিলাম, আমার একটা জিনিস মনে হলো, অনেক পেশেন্ট বলেন যে ডাক্তারবাবু এই পিআরপি হোক, জিএফসি হোক, গ্রোথ ফ্যাক্টর হোক, এক্সোজোম হোক, এই সবই তো একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে করাতে হয়, 1-1.5 মাস। কিন্তু আমি তো হোস্টেলে থাকি, আমি প্রতি 3 মাসে বা 6 মাসে একবার করে বাড়ি আসি, বা 1 বছরে একবার বাড়ি আসি। কেউ বলেন আমি কর্মসূত্রে বাইরে থাকি, আমি ব্যাঙ্গালোরে থাকি, বা হ্যাঁ আমি কি করে করবো, মানে আমার ওষুধে হচ্ছে না, প্রসিডিওর করতে হবে, কি করা যায়? সেটার জন্য আমাদের কাছে রিসেন্টলি এগুলো সবই খুবই মানে রিসেন্ট কাজ হয়েছে এবং খুবই সুন্দর সাকসেস পেয়েছে। একটা যে বোটক্স, যেটা আমরা ফেসের অ্যান্টি এজিং এর জন্য দিই, সেটা স্ক্যাল্পে দেখা গেছে হেয়ার রিগ্রোথে একটা খুব ভালো রোল পাওয়া গেছে। এবং সেটার গ্যাপটা আমরা 3 থেকে 4 মাসের গ্যাপে যারা আসেন, ম্যাক্সিমাম 6 মাসের, কিন্তু টেকনিক্যালি 3 থেকে 4 মাসের গ্যাপে আমরা বলি যে স্টিল ওয়ার্কেবল। তার সঙ্গে আমরা এক্সোজোম যেটা, সেটার একটা যদি কম্বিনেশন করি, ইউজুয়ালি দেখা যায় যে পেশেন্টের হেয়ার গ্রোথ একটা জায়গাতে যেখানে ওষুধ থেমে গেছিল তারপরে করতে পারে। অথবা অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা শুরুতেও সাজেস্ট করি, যখন আমরা এগেন ট্রাইকোস্কোপি এই জন্য এত ইম্পর্টেন্ট, অ্যাসেস করে মনে হয় যে অতটা ইমপ্রুভমেন্ট আমাদের হতে পারবে না। আর আরেকটা জিনিস হচ্ছে থ্রেডস, যে থ্রেডস আগে এগেন অ্যান্টি এজিং এর জন্য ইউজ হতো, বিভিন্ন রকম আমাদের টিস্যু মানে একটুখানি পুল করার জন্য, স্যাগিং কম করার জন্য, সেরকম থ্রেডসও স্ক্যাল্পে এখন করা হচ্ছে। সেই থ্রেডস গুলো টিস্যু স্টিমুলেশন করে, ব্লাড ফ্লো স্টিমুলেশন করে এবং স্টেম সেল স্টিমুলেশন করে সেগুলো হেয়ার গ্রোথ বাড়াচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা যেমন বলে থাকি যতটা বয়স বাড়ে সবকিছুরই গ্রোথ ফ্যাক্টরটা একটু কমে যায়, সবকিছু আর একটা চেঞ্জেস আসে হিউজ। এই অত্যাধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি যেগুলো রয়েছে, তাহলে যারা বয়স্ক মানুষ তারা কি ভাববেন যে তাদের ক্ষেত্রে অতটা কাজ করবে না বিষয়গুলো, যে তারা একটা দেখা গেল একটা লামসাম অ্যামাউন্ট খরচ করছেন, তারা মনে করছেন তারা একটা পছন্দসই রেজাল্ট পেতে পারেন, বাট তাদের ক্ষেত্রে সেভাবে কাজ করছে না গ্রোথ ফ্যাক্টর, এরকম কি কিছু আছে না সত্যি তারা একটা ভালো রেজাল্ট পেতে পারবেন? দুটোই একদিক দিয়ে সত্যি, তারা একটা খুব প্যালপেবল ভালো রেজাল্ট পাবেন, কিন্তু অবশ্যই একজন যিনি 50 বা 55 বছরের ট্রিটমেন্ট শুরু করবেন, একজন যে 28 বছরের ট্রিটমেন্ট শুরু করছে তার মতো ইমপ্রুভমেন্ট পাবেন না। বাট স্টিল এমন নয় যে কোনো ইমপ্রুভমেন্টই প্রায় দেখতে পাবো না, স্টিল তিনি একটা খুব প্যালপেবল এমন একটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন যেটাতে তার মনে হবে দিস ট্রিটমেন্ট ইজ ওয়ার্থ দ্য মানি দ্যাট আই হ্যাভ স্পেন্ট। সেটা মেন কথা। আচ্ছা, সত্যিই তাই। আমার মনে হয় আজকের এই প্রোগ্রামে যারা জুড়ে আছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, তারা তো বটেই, এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দিতে পারেন। আপনারা ইউটিউবেও দেখতে পারেন, এরপরে ইউটিউবে থাকছে এই প্রোগ্রাম। তার জন্য ছোট্ট একটা কাজ, সিটিভিএন এ ইউটিউবে সার্চ করবেন সিটিভিএন একেডি প্লাস, সেখানে গিয়ে ডক্টর প্লাস লিখলে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদের জন্য হেল্পফুল হবে তাদের শেয়ার করে দিলে, কারণ প্রত্যেকেই চায় নিজেদের হেয়ারটাকে ভালো রাখবেন। আজকের মতো সময়টা একেবারেই নেই, সময় শেষ, তাই প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। প্রত্যেকে খুব ভালো থাকুন, নিজেদেরকে সুন্দর রাখুন আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে। অনেক ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে নমস্কার।